আমাদের প্রতিবেশী নেপাল, আমরা কিন্তু অনেকগুলো কথা বলেছি। নেপাল একটা পরিবর্তন হয়েছে সেই বাংলাদেশের বিপ্লবের মধ্য দিয়ে, এবং সেখানে আপনার দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তিনি নিলেন। তিনি প্রথম বক্তব্যে তিনি বলেন আগামী মার্চ মাসে নেপালে নির্বাচন হবে। তাহলে কেন বাংলাদেশে হলো না? কেন আজকে 1 বছরের জায়গায় 1.5 বছর? একটি তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এটা সাধারণত 90 দিনের একটা সময় নিয়ে তারা একটা দ্রুত নির্বাচন, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিবেন, জনগণ তার রাষ্ট্র পরিচালনা করবেন। কেন এত দেরি হলো? অনেক ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশ আছে, অনেক ষড়যন্ত্রকারীরা সেই দিন পাক হানাদার বাহিনীর সাথে গোপনে আতাত করে রাজাকার সৃষ্টি করেছিলেন, যেন বাংলা পাকিস্তান থেকে অখণ্ড পাকিস্তান তারা রাখতে চেয়েছিলেন। আজকে তারা ষড়যন্ত্রে নেমেছেন, আজকে তারা মাঠে নেমেছেন। কিছুক্ষণ আগে আমাদের প্রফেসর আমাদের ভাই সাহেব বলেছেন মৌলবাদীদের ইঙ্গিত পাই। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের সাম্প্রদায়িকতার বাংলাদেশ যারা করতে চান, আমরা যারা এখন বেঁচে আছি, আমরা সেই জিয়াউর রহমানের সৈনিকরা, আমরা সেই সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকরা বলতে চাই, বাংলাদেশে কোন সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাঁদা দিয়ে উঠতে দেওয়া হবে না। বাংলাদেশে কোন সাম্প্রদায়িক শক্তির সরকার বাংলাদেশে হতে পারে না। যেখানে মুক্তিযুদ্ধের অর্জিত 30 লক্ষ নরনারীর অর্জিত এই বাংলাদেশ, যেখানে আমাদের ছাত্র জনতা 4 থেকে 5,000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই গণতন্ত্র, আর সেখানে সুকৌশলে সুবিধাবাদীরা, মৌলবাদীরা আরেকটি আফগানিস্তানের মতো দেশ বানাতে চান, আরেকটি মৌলবাদী সরকার গঠন করতে চান। আমরা সচেষ্ট আছি। এখানে গণতন্ত্রের বাইরে, এখানে মৌলিক জনগণের গণতান্ত্রিক সরকারের বাইরে কোন সরকারকে এখানে অবৈধভাবে আসতে দেওয়া যেতে পারে না। আপনারা খেয়াল করে শুরুর থেকে কথাটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা তো ছিল। আজকে কেন আপনারা একটা দাবি আনলেন? দাবিটা কি? পিয়ারের জন্য তো আমাদের ইলিয়াস আলীরা রক্ত দেয়নি, পিয়ারের জন্য তো আমাদের চৌধুরী আলম থেকে এই প্রায় 4,000 নেতা কর্মীরা রক্ত দেয়নি, পিয়ারের জন্য তো প্রায় আমাদের 60 লক্ষ নেতা কর্মীকে 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই, এই পিয়ারের জন্য তো আমাদের নেত্রীকে কারাগারে নেওয়া হয় নাই, এই পিয়ারের জন্য তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে 17 বছর নির্বাসনে আছেন। পিয়ারের জন্য নয়, একটাই দফা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, যিনি ক্ষমতায় আসবে আমরা তাকে সেলুট করে বরণ করে নিব। এটা একটা ষড়যন্ত্র, ওই মৌলবাদীদের ষড়যন্ত্র, যারা হোসেন মোহাম্মদ এরশাদকে হাসিনার সাথে একত্রতা ঘোষণা করে নির্বাচনে গিয়েছিলেন। আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে। অনেক সুকৌশলে একটি ধর্মতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালিত হচ্ছে। আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবো, আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে দেশটাকে বাঁচাই, আধিপত্যদের হাত থেকে দেশটাকে বাঁচাই, দেশের গণতন্ত্র আমরা আমাদের মধ্যে ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি, যে চিন্তা চেতনার মধ্য দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন আজকে থেকে 2 বছর আগে 31 দফা দাবি দিয়েছিলেন। সেই 31 দফা দাবিকে যদি আমরা বিশ্লেষণাত্মকভাবে যাই, সেখানে ওই দফার মধ্যে দিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে, এবং আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে। এই সংবিধানের মধ্য দিয়ে এবং প্রয়োজন সংস্কার হবে। আমরা জনগণ, আমাদের প্রতিনিধি পার্লামেন্টে যাবে, এবং সংস্কার শব্দটা থাকবে, এটা ধারাবাহিক প্রক্রিয়া। যতদিন রাষ্ট্র থাকবে, এই রাষ্ট্রের প্রয়োজনে, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সংস্কার হবে। সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে আগামী দিনে আর মৌলবাদকে আমরা বাংলাদেশের মধ্যে অবস্থান করে দেশের ভিন্ন খাতে প্রভাবিত করতে চাই না। দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যার নেতৃত্বে এই জনগণ থাকবে, যার নেতৃত্বের মধ্যে থাকবে জননেতা তারেক রহমান।